ছিলাম চিঠিগুলো প্রাণনাশের হুমকি, চিঠিগুলো এই বিশেষ ব্যক্তির নামে চিঠি যে তুমি ওর নখের যোগ্য নাও, এরকম শুদ্ধ ভাষা নয়, আরও খারাপ তার নাম দিয়ে দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, নানানভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়েছে। চির ভাণ্ডার, পুণ্যশ্রী, পাপশ্রী, কী সব শ্রীর কথা বলছেন, আমার তো এগুলোকে মনে হয় বিচ্ছিরি, আজও আমার কাছে আছে। কাউকে আমি দেখাইনি, পুলিশের কাছেও যাইনি। আমার নিজের সম্মান, আত্মসম্মান বোধ অনেক বেশি বলে খারাপ লাগছে, জিনিসটা বলতে আমার খুবই খারাপ লাগছে। তবুও বলছি, আমার শুভাকাঙ্ক্ষী প্রতিবেশীরা আমাদেরকে এসে আমাদের দুজনকে ডেকে বললেন যে আপনারা এটা প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করলে আপনাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আপনাদের সময় কখন কোন গোপনে আপনারা জানতে পারলাম। নিষ্ঠুর হত্যাকাণ্ড, এর দুটো দিক আছে। একটা হচ্ছে মানুষের উপরে এত নৃশংস বর্বর হত্যাকাণ্ড চালাতে পারে, এত কষ্ট দিয়ে মানুষকে মারা যায়। যদি ধর্ষণ হতো তাহলে এত কষ্ট দিয়ে মারার কোনো প্রশ্ন। যেটা এই নারী নিরাপত্তা দেওয়ার অবস্থানে যিনি বসে আছেন আমাদের এই রাজ্যে, তিনি কিন্তু খুব ভেবেচিন্তে পরিকল্পনা করে চালিয়ে দিয়েছিলেন এই খবরটি, যেটা ধর্ষণ এবং তারপরে হত্যা, আর এর জন্য সুব্যবস্থা তিনিই করতে পারেন, করতে দেওয়া হলো না তাকে। এবং একটা ধর্ষণকে ততখানি অপরাধ বলে আমাদের দেশে এখনও গণ্য করা হয় না। খুব সহজেই ভেবেছিলেন যে এটা উনি খাইয়ে দিতে পারবেন। আমি খাইয়ে দিতে কথাটা খুব কুৎসিত একটা শব্দ, তবুও বলতেই হচ্ছে, এটা তিনি খাওয়াতে চেয়েছিলেন মানুষজনকে। মানুষ কিছুটা খেলো। আজকে প্রায় অল ইন্ডিয়া লেভেলের খবরগুলো, সমাজ মাধ্যমগুলো আমি দেখছি, সবাই রেপ অ্যান্ড মার্ডার এভাবেই দেখছে। আমি দেখতে চাইছি এটা, এবং দেখতে চাইছি নয়, এটাই ঘটেছে বলে আমার তীব্র বিশ্বাস। মার্ডার অ্যান্ড রেপটা হচ্ছে পুরো মাত্রায় অভিনয়। ওই একজন মাতাল, একেবারেই নচ্ছার জীবনযাপন করে একজনকে দাঁড় করানো হয়েছিল, যে মৃতদেহ, সজীব দেহ, কোনো দেহেই তার কাছে কোনো দেহ নয়, সে তার যৌন কামনা তৃপ্তি করতে অভ্যস্ত জীবনযাপন করছিল। তার ফাঁসি হলেও তার কিছু যায় আসতো না, এত বিকৃত জীবন ছিল তার। ফলে এই যে পরিকল্পনাটা করা হয়েছে, এবং এটা একটা সুপরিকল্পিত ব্যাপার, সেটাকে কেবলমাত্র ধর্ষণ এবং হত্যা এইভাবে যদি সবাই দেশবাসী নিয়ে নেয়, তাহলে আমার মনে হয় প্রকৃত ঘটনা আড়ালে চলে যাবে, এবং সেটা এই প্রকৃত ঘটনাটা অত্যন্ত মারাত্মক। হাসপাতালকে কখনো হাসপাতাল হিসেবে আমরা আর পাবো না। সরকারি হাসপাতাল, নিজে বলছেন সেই নারী নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকা মানুষটি, যে ওখানে গরিব জুনিয়র ডাক্তাররা এখন আন্দোলনে রয়েছেন বলে বলছে তাড়াতাড়ি কাজে যোগদান করতে হবে, কারণ গরিব মানুষরা এইসব হাসপাতালে আসে, তারা চিকিৎসা পাচ্ছে না। আমার প্রশ্ন, গরিব মানুষরা এই গরিব মানুষ নয় আসলে, কিন্তু সরকারি হাসপাতাল সবার জন্যেই সরকারি হাসপাতালে সুব্যবস্থা থাকবে, ছিল। আমরা দেখেছি, আগে দেখেছি আমি কত গরিব মানুষ, কত অসহায় মানুষের চিকিৎসা সরকারি হাসপাতাল থেকে করিয়ে দিতে পেরেছি, ভালো ডাক্তাররা ছিলেন। এখন আর সেটা নেই। হাসপাতাল যদি অপরাধতন্ত্র প্রতিষ্ঠান হয়ে ওঠে, তাহলে তার থেকে বড় অপরাধ আর হতে পারে না। সেই অপরাধের মূলে যিনি রয়েছেন, তিনিই হচ্ছেন এই হত্যাকাণ্ড, যেটা এত বেশি আলোচিত হচ্ছে, সেই হত্যাকাণ্ডের মূল অপরাধী, আসামি বলবো না, অপরাধী বলে গণ্য হোক, এটা আমি চাই। যদি আমাকে সুযোগ দাও, তাহলে আমি কেন এই কথা বলছি, আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সেটুকু আমি এর সঙ্গে সংযোজন করে দিতে পারি। অনেক ব্যক্তি মানুষদের জানিয়েছি, কিন্তু কখনো কোনো মাধ্যমকে কথাটি বলিনি। আমার এত প্রত্যয় এই ব্যক্তিটি সম্পর্কে, আমি যে কথাগুলো বলি
নারী নিরাপত্তা দেওয়ার অবস্থানে যিনি রয়েছেন, শুধু নয়, দেশটাকে একটা সুন্দর, রাজ্যটাকে একটা সুন্দর রাজ্য, যেখানে তরুণ তরুণীরা কাজ পাবে, যেখানে ক্ষুধার্ত মানুষ খাবার পাবে, যেখানে সমস্ত জিনিস সস্তায় পাওয়া যাবে, অন্তত সুলভ মূল্যে পাওয়া যাবে, হাসপাতালগুলো ঠিকঠাক চলবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক চলবে, সব একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, কোথাও কিছুটি পাওয়া যাচ্ছে না। এসব লক্ষ্মীর ভাণ্ডার, পুণ্যশ্রী, পাপশ্রী, কী সব শ্রীর কথা বলছেন, আমার তো এগুলোকে মনে হয় বিচ্ছিরি পরিকল্পনা, এবং এই পরিকল্পনাগুলো অত্যন্ত কুবুদ্ধিজাত বলে আমার মনে হয়। নিজের লাভের জন্যে অন্যদের এর দ্বারা লাভ হয় না। গণতন্ত্র এখানে বিকৃত হয়ে যাচ্ছে। আমার জিনিস আমি পেয়ে, আমার টাকা, আমার প্রাপ্য টাকা পেয়ে আমার লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করব, এই রকম অধিকার তাকে কে দিল? যদি আমাকে একটু সময় দাও, তাহলে আমি কেন এই ধরনের কথা বলছি, কেন আমি আজকে নয় সন্দীপন, এই ঘটনা ঘটবার অনেক আগে থেকেই এই ব্যক্তিটি সম্পর্কে আমি সকলকে সচেতন করতে চেয়েছি। সেটা শুধুমাত্র আমার অন্তর্শক্তি বা অন্তর্ভাবনা বা চিন্তাভাবনা প্রসূত নয়, আমার বাস্তব অভিজ্ঞতা প্রসূত, সেটুকু তাহলে আমি উল্লেখ করতে পারি। প্রথমত বলি, এই ব্যক্তির দুটো, যিনি আজকে রাজ্য প্রধান, তার দুটি পরিকল্পনা নিয়ে তিনি চলেন। একটা হলো তার সব কিছু মেনে নিতে হবে, তার সমর্থক হতে হবে, এবং সেই প্রক্রিয়াতে যারা তার খুব কাছাকাছি চলে যান, খুব কাছাকাছি, তাদেরকে তিনি আবার সমূলে ধ্বংস করেন। এটা তার একটা প্রক্রিয়া। ব্যক্তিটি, আমার মনে হয়, আমি মনস্তত্ত্ব পড়েছি বলে জানি, ব্যক্তিটি একজন অপরাধ প্রবণ মনের অধিকারী মানুষ। অপরাধ কাণ্ডটাই সহজে তিনি ভেবে নিতে পারেন কিভাবে করা যায়। তো যারা তার পূর্ণ সমর্থক হয়ে গিয়ে ঘাটটা ফেলিয়েই রাখেন, ঘাটটা উঁচু করতে পারেন না, তাদেরকে তিনি আবার যখন মনে করবেন তখনই সমূলে বিনাশ করে দেন। উদাহরণ হিসেবে আমি বলবো, এখন এই মুহূর্তে ওনার খুব কাছের মানুষ দুজন ব্যক্তি অন্তত উল্লেখ করা যায়, নাম বলবো না, আমি নাম বলতে আমার ভালো লাগে না, তারা জেলবন্দি হয়ে রয়েছেন, খুব কাছের মানুষ। সেখানে তার কোনো ভূমিকা নেই, আমি বিশ্বাস করি না। দ্বিতীয় আরেকটি পরিকল্পনা তিনি করেন, যারা তার বশংবদ হবে না, এইরকম মেরুদণ্ড বা এইরকম অন্তর্বর্তী শক্তি নিয়ে জীবনে বাঁচতে চায়, তাদের জন্যেও উনি বিপদ ঘনিয়ে আনেন। এত বড় সাহস, আমি টানছি আমার দিকে আসবে না, আমার ক্ষমতাকে মানবে না, এত বড় সাহস, সেই সাহসকেও তিনি দুর্মুষ করে দিতে চান। এই দুটি, একটার উদাহরণ দিলাম, দ্বিতীয়টির উদাহরণ আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি জেনেছি। আজকে সমস্ত রাজ্যবাসীকে আমি কথাটা জানাতে চাই যে কেন আমি এত প্রবল আত্মবিশ্বাস নিয়ে এই মানুষটি সম্পর্কে কথা বলি। না, কোনো প্রতিহিংসা পরায়ণতা আমার মধ্যে নেই। থাকলে আমি একজন প্রবৃত্তিপরায়ণ মানুষ, সেরকম মানুষ আমি হতে চাই না। সেটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। আমি নানানভাবে, নানানজন, একজন বিশিষ্ট কবি এবং একজন বিশিষ্ট নাট্যকার, এই দুজন ব্যক্তি আমাকে টেনেছেন এর বশংবদ হওয়ার জন্যে। আমি নাম বলছি না, প্রত্যক্ষভাবে সরাসরি, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আমি বিরুদ্ধতা বশত নয়, আমার ওটা ক্ষেত্র নয় বলে আমি সবসময় না করেছি। আমার জীবনযাত্রার ধরন, আমার চিন্তাভাবনা, আমার কর্মজগৎ সবটাই আলাদা। আমি নিজের সামর্থ্য বুঝি, সেই সামর্থ্যের মধ্যেই থাকি, সামর্থ্যের বাইরে যেতে চাই না। অতএব আমি না করেছি এবং অসংখ্য ক্ষেত্রে না করতে হয়েছে। তার শাস্তির স্বরূপ আমি একজন অপরাধী গণ্য হয়েছে এর কাছে, এবং শাস্তির স্বরূপ প্রথম আমার কাছে অবিশ্বাস্য রকমের চিঠিগুলো এখনও আমার কাছে রাখা আছে। আমি অত্যন্ত নিজেকে অসম্মানিত করতে চাইনি বলে চিঠিগুলো কাউকে আজ পর্যন্ত দেখাইনি।
দিনের পর দিন আমি চিঠি পেয়েছি। বিবেক নামে এক চিঠি, পোস্টকার্ডে, খামে, না ইংল্যান্ডে নানানভাবে চিঠি এসেছে, এবং সে নোংরা ভাষায় লেখা চিঠি প্রথম আমারও হয়েছে, মাথাটা যেন কাজ করছে না মনে হতো। এত কেউ যদি ছুরি নিয়ে হত্যা করতে আসে তাহলেও বোধহয় এরকম প্রাণান্তকর পরিস্থিতি সৃষ্টি হয় না। চিঠিগুলো পাওয়ার পরে আমার তেমন অবস্থা হয়েছে। তারপর অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। চিঠিগুলো প্রাণনাশের হুমকি, চিঠিগুলো এই বিশেষ ব্যক্তির নামে চিঠি, যে তুমি ওর নখের যোগ্য নও, এরকম শুদ্ধ ভাষা নয়, আরও খারাপ তার নাম দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, নানানভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়েছে চিঠিগুলিতে। চিঠিগুলো আজও আমার কাছে আছে, কাউকে আমি দেখাইনি, পুলিশের কাছেও যাইনি। আমার নিজের আত্মসম্মান বোধ অনেক বেশি বলে আমার মনে হয়েছে। যাই হোক, এই প্রচেষ্টাটা তার পক্ষ থেকে হয়েছে সুনিশ্চিত। দ্বিতীয় প্রক্রিয়া, আজকে আমি চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে রয়েছে, পারিবারিক বিপর্যয়। কারণ আমাদের নিজেদের বাড়ি ছিল কলকাতার কেন্দ্রে, বাগানসহ বাড়িটি আমার নয়, বাড়িটি আমার যিনি বিবাহ সূত্রে যিনি আমার সঙ্গী তার খুব প্রিয় বাড়ি এবং বাগান। সেক্ষেত্রে তিনি এই ব্যক্তিটি এমন একটি পরিকল্পনা করেছিলেন যে বাড়িটি আমাদের বিক্রি করে একটা ফ্ল্যাটে চলে আসতে হয়। সেই ফ্ল্যাটেই তুমি এখন বসে আছো। চলে আসতে হয় কেন সেটাও আমি বলে দিচ্ছি, যদি তোমাদের সময়ে কুলায় এটা জানিয়ে দিও, কারণ আজকে জানিয়ে দেওয়ার, জনগণকে জানানো, দেশবাসীকে জানানোর সময় হয়েছে। আমার বাড়ির গায়ে ল্যাম্পপোস্টে একটি বিরাট বড় মাইক্রোফোন, বিরাট চোঙওয়ালা মাইক্রোফোন লাগিয়ে দেওয়া হয়। কখন কিভাবে, একেবারে বাড়ির গায়ে, কিন্তু বুঝতে পারিনি আমরা, অর্থাৎ খুব সংগোপনে হয়েছিল। তাতে দূরে, আমি জায়গার নাম বলছি না, দূরের আজান, মসজিদ থেকে আজান রিলে করে দেওয়া হতো। এটা আমি আর কোথাও দেখিনি। রিলে করে দেওয়া হচ্ছিল, চূড়ান্ত কানফাটা আওয়াজ, আমরা থাকতে পারছিলাম না। আমি তখন চেষ্টা করছি পাড়ার ছেলেদের ডেকে, কয়েকটি অবাঙালি মুসলমান পরিবার ছিল, তাদেরকে ডেকে, ওটা কসমোপলিটন এরিয়া, লিন্টন স্ট্রিটের মতন জায়গা। আমি তাদের ডেকে বললাম, এটা কি করেছো, এখানে এটা লাগিয়েছো কেন? দিদি আপনার অসুবিধা হচ্ছে? ওরা আমাকে খুব ভালোবাসতো। অসুবিধা হচ্ছে, সরিয়ে দিচ্ছি। কয়েকজনকে বলার পরে আর কেউ সেটা করেনি, করছে না দেখে আমি প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করলাম। আমার প্রতিবেশীরা বেশিরভাগই তখন মুসলমান ওখানে ওই জায়গাটাতে আসতে শুরু করেছে। হিন্দু প্রতিবেশীরা চলে যাচ্ছেন, অথচ আমরা কসমোপলিটন বলেই ওখানে আমরা দীর্ঘ 40-50 বছরের বাসিন্দা। বলতে খারাপ লাগছে, জিনিসটা বলতে আমার খুবই খারাপ লাগছে, তবুও বলছি। আমার শুভাকাঙ্ক্ষী প্রতিবেশীরা আমাদেরকে এসে, আমাদের দুজনকে ডেকে বললেন যে আপনারা এটা প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করলে আপনাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আপনাদের সময় কখন কোন গোপনে আপনারা জানতে পারবেন না, নিভৃত রাত্রিতে, এবং রটিয়ে দেওয়া হবে। আজানের বিরোধিতা, স্পষ্ট করে বলছি, আজকে না বলার কোনো উপায় নেই, আমার বলতেই হবে, কারণ ওকে চিনে নেওয়া খুব জরুরি। আজানের বিরোধিতা করেছেন বলে আপনাদের ঘরবাড়ি, খুব খারাপ লাগছে। মানুষকে আমি হিন্দু মুসলমান হিসেবে কখনো জীবনে দেখিনি, সে শিক্ষাও আমার নেই, অথচ বলতে হচ্ছে আজানের বিরোধিতা আমরা করেছি বলে মুসলমানরা আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, এরকম রটিয়ে দেওয়া হবে। আমি 100% সুনিশ্চিত আমার আশেপাশে সেই রকম মুসলমানরা ছিলেন না। আমাদেরকে সকলে ওরা ভালোবাসতেন, এটা কখনোই ওরা করতেন না। এবং এটাও ঠিক, আমরা বাড়ি ছাড়ার যখন সিদ্ধান্ত করলাম তার 4-5 দিন আগে দেখলাম অন্য একটা বাড়িতে, অন্য একটি মুসলিম বাড়িতে এই মাইক্রোফোনটা লাগানো হয়েছে। আমি এই কথাটা বললাম এই জন্যেই, আজকে এই যে ডাক্তার মানবীটিকে আমরা হারালাম, নিষ্ঠুর হত্যাকাণ্ড,
এই দুটো দিক আছে। একটা হচ্ছে মানুষের উপরে এত নৃশংস বর্বর হত্যাকাণ্ড চালাতে পারে, এত কষ্ট দিয়ে মানুষকে মারা যায়। যদি ধর্ষণ হতো তাহলে এত কষ্ট দিয়ে মারার কোনো প্রশ্ন উঠতো না। একজন ধর্ষিতা মেয়ে অত শক্তি রাখে না যে সে প্রতিরোধ করবে এবং তার গলা টিপে ধরতে হবে। এই যুক্তিটা আপনারা সবাই খেয়াল করবেন। এত প্রতিরোধ করেছে সে, ধর্ষিতা হয়, তার যদি প্রথম ধর্ষণ হয়, একটা ধর্ষিতা মেয়ে বহু মানুষের দ্বারা ধর্ষিত হওয়ার পরে তার আর শরীরে কোনো শক্তি থাকে না। তারপরে তাহলে ধর্ষণের পরে ওই হত্যাকাণ্ড ঘটার সময় তার গলা টিপে ধরা হয়েছে, তার চোখে রক্ত, তার জনিতে রক্ত, তার সারা শরীর ক্ষতবিক্ষত। এটা কি করে হলো, কেমন করে এলো? ধর্ষকরা তো খুব সহজে হত্যাকাণ্ডটা ঘটাতে পারে। ফলে আমি এই পরিপ্রেক্ষিতে এই জন্যেই বলছি, এই কাণ্ড যিনি ঘটিয়েছেন সুপরিকল্পিতভাবে, আমি ব্যক্তিগতভাবে আজকে এটা বলেই শেষ করব, আজকে আমার যার বাড়িটি ছিল তার প্রাণ, ফ্ল্যাটে থাকতে তিনি একেবারেই মানে তার পক্ষে নিদারুণ আঘাত, তিনি তার মরণ যন্ত্রণা ভোগ করেন। তিনি সেই রকম সময়ে সেই রকম মানুষটিকে নিয়ে আজকে আমি 4 বছর 5 ধরে তিনি ধীরে ধীরে মৃত্যু পথযাত্রী। এই রকম পরিকল্পনা করে যিনি কাজ করেন, এই একটি পরিবারে বিপর্যয় নামিয়ে আনা হয়েছে, হাসপাতালে বিপর্যয় নামিয়ে আনা হয়েছে, ডাক্তারদের জীবনে বিপর্যয় নামিয়ে আনা হয়েছে, মেয়েটিকে পৃথিবী থেকে অসহ্য যন্ত্রণা সহ্য করে প্রাণ হারাতে হয়েছে। এই পরিকল্পনা তার দ্বারা সম্ভব, কারণ আমি নিজে ভুক্তভোগী বলে এতটা জোর দিয়ে বলছি, নতুবা বলতে পারতাম না। বলতাম বিচার করে যে প্রমাণিত হবে সেই দোষী হবে। যে দোষী হবে সেই দোষীকে যে তৈরি করেছে সে আরও 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 অনেক বেশি দোষী, এবং আমার নিজের জীবন দিয়ে সেটা আমি উপলব্ধি করেছি বলেই এতগুলি কথা বললাম। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আমার কথা শুনলে বলে।